আয়রন ম্যান মার্ভেল সিনেমাটেক ইউনিভার্সের শুরুটা এই সিনেমা দিয়েই। কেউ যদি মার্ভেলের কমিক্সগুলো দেখে থাকেন তারা জানবেন আয়রন ম্যানটা অতটা ফেমাস ছিল না, বাট এই মার্ভেলের সিনেমাগুলো ওঠার পর বিশেষ করে রবার্ট ডাউনি জুনিয়রের অ্যাক্টিং দিয়ে সে মানুষকে আয়রন ম্যানের ফ্যান করে দিয়েছে। আমার মনে হয় না এমন কোনো মানুষ থাকবে যে আয়রন ম্যান দেখেছে অথচ তার ফ্যান হয়ে যায়নি। মার্ভেলের শুরুটা আয়রন ম্যান সিনেমা দিয়ে হলেও আয়রন ম্যানের নিজের শুরুটা খুব একটা সুবিধার ছিল না। সিনেমার শুরুতে আমাদেরকে দেখানো হয় আফগানিস্তানের একটা জায়গাতে ইউএস আর্মির কয়েকটা গাড়ি টনি স্টার্ককে নিয়ে যাচ্ছে। টনি স্টার্ক আর্মিদের সাথে খুব হাসি মজা করতে করতে যাচ্ছে। এখানে আমরা বুঝতে পারি টনি স্টার্ক একটা মজার মানুষ। সে তার নিজের কথাবার্তা দিয়ে মানুষের মন জয় করতে পারে। নিজের ড্রিঙ্কের গ্লাস হাতে নিয়ে সেলফি তুলতে তুলতে যখন টনি স্টার্ক তাদের সাথে যাচ্ছিল, হঠাৎই তাদের গাড়িতে আক্রমণ হয়। অ্যাকচুয়ালি তাদের গাড়িতে না, পুরো আর্মির দলটাতে আক্রমণ হয়। একে একে সকলে আক্রমণের শিকার হতে থাকে এবং মারা যায়। টনি স্টার্ক কোনো রকমে গাড়ি থেকে বেরিয়ে একজনকে কল করতে যাবে, সেই সময়ই তার কাছে একটা মিসাইল এসে পড়ে যাতে লেখা থাকে স্টার্ক ইন্ডাস্ট্রিজ। সেটা হঠাৎই ব্লাস্ট হয়ে যায় এবং টনি স্টার্ক ঘায়েল হয়ে পড়ে যায়। তার বুক রক্তময় হয়ে যায় এবং সে সেখানে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে তাকে দেখানো হয় আতঙ্কবাদী গ্রুপের সাথে এবং সেই সিনটা সেখানেই কাট হয়ে যায়। এরপর সিনটা ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে আমরা দেখি একটা অ্যাওয়ার্ড ফাংশন হচ্ছে এবং সেখানে টনি স্টার্কের একটা বন্ধু, যে নিজে একজন কর্নেল, সে টনি স্টার্কের অ্যাচিভমেন্টস এবং তার জীবন কাহিনী বলতে থাকে। আমাদেরকে বলা হয় টনি স্টার্কের বাবা নিজে একজন বড় সায়েন্টিস্ট ছিলেন। তার মারা যাওয়ার পর টনি স্টার্ক এবং তার বাবার একজন বন্ধু ওবেডিয়া, যার নাম, তারা দুজন মিলে এই স্টার্ক ইন্ডাস্ট্রিকে গড়ে তোলে এবং একটা আলাদাই উচ্চতায় নিয়ে যায়। সেই জন্য এই অ্যাওয়ার্ড ফাংশনে টনি স্টার্ককে তার বুদ্ধিমত্তা এবং তার অ্যাচিভমেন্টসের জন্য পুরস্কারে পুরস্কৃত করা হয়। আমরা দেখি টনি স্টার্ক ওই অ্যাওয়ার্ড ফাংশনে না আসায় তার পার্টনার ওবেডিয়া তার পুরস্কারটি নেয়। এর পরের সিনে আমরা টনি স্টার্ককে দেখি যে একটা ক্যাসিনোতে জুয়ো খেলছে এবং মেয়েদের সাথে ফ্লার্টিং করছে। সেখানে তার বন্ধু কর্নেল এসে তাকে তার পুরস্কারটি দেয় এবং সেখানে তাকে উপস্থিত না থাকার জন্য বকাঝকা করে। বাট টনি স্টার্কও তার মজার আন্দাজে ওই পুরস্কারটি অন্য একজনের হাতে ধরিয়ে সেখান থেকে হেসে খেলে বেরিয়ে যায়। সে যখন গাড়িতে চাপতে যাবে, একজন রিপোর্টার এসে তাকে কিছু কথা বলে, তার কোম্পানির হাতিয়ার বানানো নিয়ে প্রশ্ন তোলে। বাট ওই যে বললাম, টনি স্টার্ক তার মজার কথাবার্তা দিয়ে সেই মেয়েটিকে ইমপ্রেস করে তার সাথে তার বাড়িতে নিয়ে যায় এবং তারা একটা রাত কাটায়। সকালে ওই রিপোর্টার উঠে যখন টনিকে খুঁজতে যায়, তখন সে খুঁজতে খুঁজতে একটা জিনিসে হাত দেয় এবং সেই জিনিসটি রিপোর্টারকে সাবধান করে এবং তখনই ওখানে অন্য একজন মহিলা চলে আসে যার নাম পেপার পর্স। আমরা জানতে পারি এই মহিলাটা হচ্ছে টনি স্টার্কের অ্যাসিস্ট্যান্ট। এখানে পেপার পর্স বলে ওই যে সফটওয়্যারটি ছিল তার নাম হচ্ছে জার্ভিস, যে টনি স্টার্কের বেশিরভাগ জিনিস ম্যানেজ করে বা কন্ট্রোল করে। তারপর পেপার পর্স টনির ওয়ার্কশপে আসে। সেখানে টনি নিজের স্টাইলে কাজ করে চলেছে। পর্স বলে টনি তার বন্ধু কর্নেলের সাথে তার কোনো একটা ফ্লাইটে যাওয়ার কথা আছে এবং সে অলরেডি অনেক লেট হয়ে গেছে। টনি ফ্লাইটের কাছে পৌঁছালে তার বন্ধু অনেক রেগে যায়। সে বলে সে অলরেডি অনেকক্ষণ ধরে তার জন্য ওয়েট করছে। তারা দুজনে ফ্লাইট থেকে নামার পর অন্য আর্মিদের সাথে মিলে তারা একটা হাতিয়ার টেস্টিং করতে যায়। এখানেই আমরা আফগানিস্তানের সেই জায়গাটাকে দেখি যে সিনটা আমাদেরকে প্রথমে দেখানো হয়েছিল। তারা যে হাতিয়ারটি টেস্টিং করে সেই হাতিয়ারটার নাম ছিল জেরিকো, জেরিকো মিসাইল। এই হাতিয়ারটি টেস্টিং সফল হওয়ার পর তারা সবাই মিলে আবার বেরিয়ে পড়ে, আর এইখানেই সেই দুর্ঘটনাটি ঘটে। এরপর আবার আমরা প্রেজেন্টে ফিরে আসি, যেখানে বিস্ফোরণের পর টনি স্টার্ককে আনা হয়েছিল। দেখানো হয় টনি স্টার্কের উপর কিছু অপারেশন চলছে। অপারেশন কমপ্লিট হওয়ার পর টনি যখন জ্ঞান ফিরে আসে, সে দেখে তার বুকে একটা মেশিন লাগানো আছে। সে সেটা দেখে অবাক হয়, কিছুটা ভয় পায়। ওর জায়গায় যে কেউ থাকলে সেই ভয়টাই পেত। সে দেখে সে একটা গুহায় একটা অপরিচিত লোকের সাথে আছে। লোকটাকে সে জিজ্ঞেস করে সে তার সাথে কি করেছে। লোকটা তাকে বলে তার বুকে কয়েকটা লোহার টুকরো গেছিল। সে যতগুলো পেরেছে অপারেশন করে সেগুলো তুলেছে, বাট কিছুগুলো আছে এখনো। সেগুলো তার হৃৎপিণ্ডের দিকে এগিয়ে চলেছে। তার বুকে যে যন্ত্রটি সে লাগিয়েছে সেটা হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেট, যেটি একটি ব্যাটারির সাথে যুক্ত করা আছে। ওই ম্যাগনেটটি ওই লোহার টুকরোগুলোকে তার হৃৎপিণ্ডের দিকে যাওয়া থেকে আটকাবে। তাদের এই কথোপকথন চলছিল, ঠিক সেই মুহূর্তেই ওই গুহার ভেতরে আতঙ্কবাদী কয়েকজন চলে আসে। সেই আতঙ্কবাদীগুলো টনিকে এসে বলে সে যেন তাদের জন্য ওই জেরিকো মিসাইলটি বানায়। টনি না বলাতে টনিকে অত্যাচার করে এবং তাকে গুহার বাইরে নিয়ে যায়। টনি দেখে পুরো অবাক হয়ে যায়। সে অরিজিনাল সত্যির মুখোমুখি হয়। সে দেখে তাদের কোম্পানির বানানো নানা ধরনের হাতিয়ার
সেই আতঙ্কবাদীদের কাছে আছে, যেটা হওয়ার কথা ছিল না। ওই আতঙ্কবাদীদের একজন লিডার বলে জেরিকো মিসাইল বানানোর জন্য যত রকম জিনিস দরকার তাদের কাছে গচ্ছিত আছে, সে যেন সেই মিসাইলটি বানিয়ে দেয়। টনি স্টার্ক কোনো উপায় না দেখে রাজি হয়ে যায়। এরপর তারা যখন গুহাতে আসে, মানে ওই লোকটা এবং টনি, তাদের কথোপকথনে বোঝা যায় তারা যাই করুক এই আতঙ্কবাদীরা তাদেরকে মেরে ফেলবে, তারা মিসাইল বানিয়ে দেখ বা না দেখ। আর টনি বলে সে এমনিতেও বেশি দিন বাঁচবে না এই অবস্থাতে, হয়তো 1 সপ্তাহ। তখন ওই লোকটি বলে তাহলে তো তোমার জন্য এই সপ্তাহটা অনেকটাই ইম্পর্টেন্ট। এরপর তারা দুজনেতেই কাজে লেগে পড়ে। টনির যেসব জিনিসপত্রগুলো লাগবে কাজে সেগুলো সে গুহায় নেয়। সে একটা রকেট ভেঙে পেলেডিয়াম নামে একটা জিনিস বের করে। টনি সেখানে যন্ত্রপাতিগুলো দিয়ে একটা আর্ক রিয়েক্টর বানায়, যেটা তার বুকে ওই ইলেকট্রোম্যাগনেটের জায়গাতে কাজে লাগবে। তাকে আর ওই ব্যাটারি নিয়ে ঘুরতে হবে না। একটা বড় আর্ক রিয়েক্টর তার অফিসেও আছে, এটা ওইটারই একটা ছোট ভার্সন। সেটা বুকে লাগানোর পর টনি ওই লোকটাকে তার প্ল্যান জানায়। আসলে সে জেরিকো মিসাইলের জায়গাতে একটা রোবোটিক হাতিয়ার তৈরি করতে যাচ্ছে, যেটার সাহায্যে তারা দুজনে এখান থেকে বেরোতে পারবে। তারা দুজনে কাজ করতে থাকলে আতঙ্কবাদীরা যেহেতু সবসময় তাদেরকে নজর রাখছিল, তাদের আন্দাজ হয় যে এটা জেরিকো মিসাইল নয়, এটা অন্য কিছু। তাই আতঙ্কবাদীদের মেন যে লিডার তখন সেখানে চলে আসে এবং ওই লোকটা, যার নাম হচ্ছে ইয়ানসেন, তাকে মারার ধমকি দেয়। টনি কোনো রকমের বুদ্ধি দিয়ে তাকে বাঁচিয়ে নেয় এবং ওই লিডারটি বলে আর তাকে একদিনের সময় দিচ্ছে, তাকে তার জেরিকো মিসাইল বানিয়ে দিতে হবে। তারা দুজনে আবার কাজ শুরু করে দেয়। ওই রোবোটিক হাতিয়ারটা তৈরি হয়ে গেলে টনি যখন ওই রোবোটিক হাতিয়ারটা পড়ার জন্য সিসিটিভির আড়ালে যায়, তখন আতঙ্কবাদীরা টনিকে খুঁজে না পেয়ে তাদের দুজনের কাছে আবার চলে আসে। আর তারা দরজায় বোম লাগিয়ে রেখেছিল। আতঙ্কবাদীগুলো দরজা ভাঙতে গিয়ে ব্লাস্ট হয়ে যায়। টনিরও শ্যুটটা কমপ্লিট হয়নি। ইয়ানসেন সেই টাইমে টনিকে সময় দেওয়ার জন্য নিজে একটা বন্দুক উঠিয়ে আতঙ্কবাদীদেরকে তাড়া করে। স্যুটটাতে সফটওয়্যার ইনস্টল হওয়া কমপ্লিট হলে টনি সেই স্যুট পরে বেরিয়ে পড়ে। আতঙ্কবাদীদের একে একে মেরে মেরে গুহা থেকে বাইরে বেরিয়ে আসে। মাঝে ইয়ানসানকে দেখতে পায়, বাট সেও আতঙ্কবাদীদের গুলিতে আহত হয়ে পড়ে থাকে এবং মারা যায়। টনি রাগে ক্রোধে আতঙ্কবাদীদের সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে একাকার করে দেয় এবং টনি কোনো রকমে ওই রোবোটিক হাতিয়ারের রকেট ইউজ করে সেখান থেকে উড়ে বেরিয়ে যায়। টনি তার শ্যুট নিয়ে উড়ে যাওয়ার পর টনির ওই শ্যুটটা যেখানে এসে পড়ে সেই জায়গাটাতে বাজি থাকায় টনি বেঁচে যায়। সে সেখান থেকে বেরিয়ে হাঁটতে থাকে। অন্যদিকে ইউএস আর্মির দলগুলো যেহেতু টনিকে খুঁজে বেড়াচ্ছিল, তারা টনিকে দেখতে পেয়ে যায় এবং টনিকে সেখান থেকে নিয়ে চলে আসে, যাদের মধ্যে তার বন্ধু কর্নেলও ছিল। টনির ফ্লাইট যখন আমেরিকাতে ল্যান্ড করে তখন সে তার অ্যাসিস্ট্যান্ট পেপার পটসকে দেখে বলে সে এখন দুটো জিনিস করতে চায়, একটা তো বার্গার খেতে চায়, আরেকটা হচ্ছে প্রেস কনফারেন্স ডেকে কিছু অ্যানাউন্স করবে। যখন প্রেস কনফারেন্স বসে, যেখানে তার বন্ধু কর্নেল, পেপার পটস, তার পার্টনার ওবেডিয়া সকলেই উপস্থিত ছিল, তখন টনি দারুণ একটা শকিং নিউজ অ্যানাউন্স করে, যেটা শুনে সেখানে উপস্থিত প্রত্যেকেই শক হয়ে যায়। টনি সেখান থেকে বেরিয়ে গেলে ওবেডিয়া টনির সাথে তার কোম্পানির ভেতরে তার সাথে কথা বলে এই জিনিস নিয়ে ডিসকাস করে, কিন্তু টনি তার ডিসিশন ফাইনাল করে নিয়েছে। পরের সিনে আমাদেরকে টনিকে তার ওয়ার্কশপে দেখানো হয়। পেপার পটসকে ডেকে সে তার আর্ক রিয়েক্টরটাকে চেঞ্জ করতে বলে, যেখানে আমরা জানতে পারি ওই আর্ক রিয়েক্টরটিকে চেঞ্জ করা মাঝে মাঝে দরকার। পেপার পটস টনিকে ওই আর্ক রিয়েক্টরটি চেঞ্জ করতে সাহায্য করে। এখানে তাদের দুজনের মধ্যে একটু ইমোশনাল বন্ডিংটা স্ট্রং হতেও দেখা যায়, মানে তারা দুজনে একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। টনি এরপর তার বন্ধু কর্নেলের সাথে দেখা করতে যায়। টনি তার বন্ধুকে বোঝাতে চায় সে নতুন কিছু একটা শুরু করতে যাচ্ছে, বাট তার বন্ধু তাকে অতটা ইম্পর্টেন্স দেয় না। তাই সে ফিরে এসে নিজের কাজে লেগে যায়। সে তার ওয়ার্কশপে জার্ভিসের সাথে তার নতুন প্রোগ্রাম শুরু করে দেয়। আমরা বুঝতে পারি এখানে টনি তার ওই বানানো শ্যুটটাকে আরো ইমপ্রুভ করতে চলেছে। এটাই হচ্ছে আয়রন ম্যানের শুরু। গুহার ভেতরে তেমন কিছু সুযোগ সুবিধা ছাড়াই টনি যখন ওইরকম একটা শ্যুট তৈরি করতে পারে, তাহলে এটা আশা করা যায় যে শ্যুটটা সে এখন তৈরি করবে সেটা কতটা শক্তিশালী হবে, কারণ এটা সে তৈরি করছে তার নিজের ওয়ার্কশপে। এদিকে যখন সে শ্যুট তৈরি করতে থাকে, অন্যদিকে ওই আতঙ্কবাদীর দল তার ওই পুরনো শ্যুটের টুকরোগুলো একে একে খুঁজতে থাকে। পরের সিনে দেখানো হয় সে তার শ্যুটের ফ্লাইং টেস্ট করে। তার ফ্লাইং টেস্ট থেকে বোঝা যায় তার শ্যুটকে ওড়ার জন্য পাওয়ার দিতে তার বুকে লাগানো আর্ক রিয়েক্টরটি যথেষ্ট পাওয়ারফুল। এবার টনিকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে তার শ্যুটের ওড়াটাকে। পরের সিনে আবার তার শ্যুটের লেজার অ্যাটাকিং পাওয়ারটা টেস্ট করতে দেখা যায়। আবার পরবর্তী সিনে দেখি টনির বাড়িতে ওবেডিয়া আর পেপার পটস একসাথে রয়েছে।
ওবিডিয়া টনিকে বলে টনির ওই রকম সিদ্ধান্তের জন্য তার কোম্পানির বাকি বোর্ড মেম্বার্সরা তার বিরুদ্ধে কেস করতে চায়, কারণ তার কোম্পানির শেয়ার মার্কেটে অনেকটা কমে গেছে। বাট টনি বলে তাতে তার কোনো যায় আসে না, সে একটা অন্য কিছু ভাবছে, বাট সে সেটা এখন কাউকে বলতে চায় না। ওবিডিয়া জানতে চাইলেও টনি তাকে ইগনোর করে আবার নিজের কাজে চলে যায়। পরের সিনে আবার টনিকে তার স্যুটের জন্য ফ্লাইং টেস্ট করতে দেখা যায়, বাট এইবারের তার ফ্লাইং টেস্টটা সফল হয়। তাই কোনো দেরি না করে সে তার স্যুট পরে বেরিয়ে পড়ে তার ওড়ার ফাইনাল টেস্টের জন্য। এখানে আমরা তার নিউ স্যুটের ফার্স্ট লুকটা দেখি। হোয়াট এ লুক, যেমন স্টাইলিশ তেমনি ফ্লেক্সিবল, আর স্ট্রং কতটা সেটা তো আমরা দেখতেই পাবো। তো তার ফ্লাইং টেস্ট করার জন্য টনি বেরিয়ে পড়ে তার ওয়ার্কশপ থেকে। টনি এটাও দেখতে চায় যে খুব বেশি হাই লেভেলে উড়লে কি প্রবলেম হতে পারে। তো সে অনেক হাই লেভেলে উড়ে এবং দেখে তার স্যুটে আইসিং প্রবলেম চলে আসে, মানে আইস জমে যাওয়ার জন্য তার স্যুটে সব কিছু জ্যাম হয়ে যায়। বাট সে এটা থেকেও বাঁচার জন্য সুবিধা বের করে রেখেছে। সে যখন ওপর থেকে নিচে পড়ছিল, জার্ভিসকে বারবার বলার পরও সে যখন অ্যাক্টিভ হচ্ছিল না, তখন সে নিজেই তার স্যুটের আইসিং প্রবলেমটাকে সলভ করে এবং জার্ভিস তখন জেগে ওঠে এবং সে নিচে পড়ার আগে তার স্যুট আবারও উড়ে যায়। টেকনোলজির বিষয়ে টনি যে কতটা ইন্টেলিজেন্ট এটাতে আবারও প্রমাণ হয়। পরের সিনে দেখি টনিকে পেপার পর্স একটা গিফট দিয়েছে, যার ভেতরে ওই পুরনো আর্ক রিয়েক্টরটি যেটি টনি ফেলে দিতে বলেছিল সেই আর্ক রিয়েক্টরটি আছে এবং তার মধ্যে লেখা আছে যে এটা একটা প্রুফ যে টনি স্টার্কেরও হৃদয় আছে। মাঝে আবার সে আতঙ্কবাদীদের দেখানো হয় তারা ওই কুড়িয়ে পাওয়া স্যুটের টুকরোগুলো দিয়ে স্যুটের আকারটিকে তৈরি করার চেষ্টা করছে। পরের সিনে আবার টনিকে জার্ভিসের সাথে কথা বলতে দেখি। তারা দুজনে ডিসকাস করে স্যুটটাকে কি করে আইসিং প্রবলেম থেকে আরো ভালোভাবে সলভ করা যায়, আর তারা স্যুটটির কালার নিয়েও ডিসকাস করে। ডিসিশন হয় স্যুটটির কালার হবে রেড অ্যান্ড গোল্ড। টনির স্যুটের কালার জার্ভিসের ওপর ছেড়ে দিয়ে নিজে বেরিয়ে পড়ে একটা পার্টিতে প্রথমে টনির দেখা হয় ওবিডিয়ার সাথে। ওবিডিয়ার মুখ দেখে স্পষ্ট বোঝা যায় ওবিডিয়া টনিকে এখানে এক্সপেক্ট করেনি। এরপর টনির দেখা হয় সিল্ড কোম্পানির একটা এজেন্টের সাথে, যার নাম ফিল কলসন। সিল্ড কোম্পানির সম্বন্ধে আমরা পরের সিনেমাগুলিতে আরো ডিটেল ভাবে জানবো। তারপর টনি পেপার পর্স মানে তার অ্যাসিস্ট্যান্টের সাথে একটু ড্যান্স করে এবং তাদের দুজনকে আর একটু ক্লোজ আসতে দেখা যায়। টনির আবার হঠাৎ দেখা হয় সেই রিপোর্টারের সাথে, যাকে আমরা মুভির প্রথমে দেখেছিলাম। সে বলে গুলমিরা নামক একটা জায়গাতে আতঙ্কবাদীদের কাছে টনির কোম্পানির বানানো মানে স্টার্ক ইন্ডাস্ট্রিজ বানানো হাতিয়ার রয়েছে। সে প্রুফ সমেত কিছু ফটো দেখায় যেগুলো সে গতকালই তুলেছে। টনি এই ফটোগুলো দেখে অবাক হয়ে যায়, কারণ তার মধ্যে জেরিকো মিসাইলও ছিল। টনি বুঝে যায় তার পারমিশন ছাড়াই তার কোম্পানি থেকে আতঙ্কবাদীদের হাতিয়ার সাপ্লাই দেওয়া হচ্ছে। টনি এই বিষয়ে ওই পার্টিতেই ওবিডিয়ার সাথে কথা বলতে যায়। টনি ওবিডিয়ার সাথে কথা বলে বুঝে যায় ওবিডিয়া এবং তার কোম্পানির লোকই এসব হাতিয়ার আতঙ্কবাদীদের সাপ্লাই দিচ্ছে, তারা সৎভাবে বিজনেস করছে না। এর পরের সিনে টনিকে তার বাড়িতে দেখানো হয়। সে অনেকটা রাগ এবং বিরক্তির সাথে আতঙ্কবাদীদের নিউজ টিভিতে দেখছে, আর নিউজ দেখতে দেখতে তার স্যুটের হাতটিও মেরামত করছে। এরপর টনি তার ওই হাতের লেজার সিস্টেমটা টেস্ট করতে যায়। কয়েকবার টেস্ট করার পর সে স্যাটিসফাইড হয়ে যায় যে তার স্যুট রেডি হয়ে গেছে। তাই সে তার স্যুট পরে বেরিয়ে পড়ে, আর তার স্যুট পরার স্টাইলটা সেই লেভেলের কুল ছিল। এরপর দেখানো হয় ওই আতঙ্কবাদীদের, তারা যেখানে হামলা করছিল তারা ওই এলাকার লোকাল মানুষদের জীবন শেষ করে দিয়েছে। তারা একে একে সবার বাড়িতে ঢুকে সবাইকে মেরে দেয়। আর এইসব ঘটনা হতে হতেই সেখানে টনি চলে আসে তার স্যুট পরে, একটা সেই লেভেলের সুপার হিরো ল্যান্ডিং দিয়ে। তার উপর সবাই হামলা করলে সে একে একে সবাইকে মারতে থাকে। আতঙ্কবাদীদের গুলিতে তার স্যুটে কিছু ইফেক্ট পড়ে না। সে ওখানে সবাইকে মেরে তাদের লিডারকে সাধারণ মানুষের হাতে তুলে দিয়ে অন্য জায়গায় চলে যায়। ওই এলাকায় আতঙ্কবাদীদের যেসব হাতিয়ার গোলা বারুদ ছিল টনি সেগুলো সব ধ্বংস করে সেখান থেকে উড়ে চলে যায়। আর এই বারবার আকাশে ওড়ার ফলে টনি ইউএস এয়ারফোর্সের নজরে চলে আসে। তাদের মধ্যে হট্টগোল মেচে যায় যে এটা আসলে কি জিনিস যেটা সহজে রেডারে ধরা পড়ছে না। তাই সেটা কি দেখার জন্য দুটো জেট বিমান পাঠায় এবং এয়ারফোর্স কর্নেল রোডিকেও ডেকে পাঠায়। টনির সাথে জেট বিমানগুলোর একটু ধাক্কামুক্কি হয়। টনির সাথে টনির একটু কথা কাটাকাটিও হয়। একটা বিমান অলরেডি ভেঙে পড়ে যায়। ড্রাইভার এবং পাইলটকে টনি কোনো রকমে বাঁচিয়ে নেয়। এসবের মধ্যে কর্নেল রোডি বুঝে যায় যে এটা টনি ছিল। এর পরের সিনে পেপার পর্স টনিকে তার স্যুট খুলতে দেখে নেয় এবং বুঝে যায় টনি কোনো ডেঞ্জারাস জায়গা থেকে আসছে।
কারণ তার শুটে গুলির অনেক চিহ্ন ছিল। এর পরের সিনটা একটু অবাক করছিল। আমরা দেখি যে আতঙ্কবাদের লিডার টনিকে কিডন্যাপ করেছিল তার কাছেই ওবিডিয়া লোকজন নিয়ে এসেছে। এর থেকে এগুলো সব স্পষ্ট হয়ে যায় যে টনিকে কিডন্যাপ করা এবং টনির কোম্পানির হাতিয়ারের সাপ্লাই আতঙ্কবাদীদেরকে দেওয়া এসব ওবিডিয়ার চাল ছিল। ওই লিডারটা টনির ওই প্রথম গুহাতে বানানো স্যুটটা ওবিডিয়াকে দেখায় এবং সে চায় ওবিডিয়া তার টেকনোলজি দিয়ে এই স্যুটটাকে আরো অ্যাডভান্স করে তাকে গিফট দেয়। কিন্তু ওবিডিয়া অতটা বোকা নয়। ওবিডিয়া ওই আতঙ্কবাদী লিডার এবং তাদের বাকি সব সাথীকে মেরে সেখান থেকে ওই শুটের ডিজাইনটা নিয়ে চলে যায়। এর পরবর্তী সিনে আমরা দেখি টনি পেপার পটসকে একটা পেন ড্রাইভ দেয় এবং বলে তার অফিসের মেন কম্পিউটার থেকে ওই হাতিয়ারের সম্বন্ধে সবকিছু ডাটা ওই পেন ড্রাইভে ভরে নিয়ে আসতে। পেপার পটস প্রথমে রাজি হয় না, কারণ পেপার চায় না টনি এইসব কাজে নিজেকে ইনভলভ করে নিজের ক্ষতি করুক। কিন্তু টনি বলে যখন সে খারাপ কাজ করছিল তখন যদি পেপার তার সাথ দেয়, আজ সে যখন ভালো কাজ করতে চাইছে তখন কেন পেপার তার সাথ দেবে না। পেপারও ইমোশনাল হয়ে টনির কথাতে রাজি হয়ে যায় এবং সেই পেন ড্রাইভটা নিয়ে চলে যায় তার অফিসের মেন কম্পিউটারের কাছে। আর এই কম্পিউটারটা এখন ওবিডিয়া ইউজ করে। সিক্রেট ফাইলসগুলো দেখে পেপারও অনেক অবাক হয়। সে এক্সপেক্ট করেনি এইসব। সে এইগুলো পেন ড্রাইভে কপি করতে থাকে। হঠাৎ করে সেখানে ওবিডিয়াও চলে আসে। পেপার একটু নার্ভাস হলেও সে জিনিসটাকে সামলে নেয় এবং কপি করা শেষ হয়ে গেলে সে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু ওবিডিয়ারও বুঝতে সময় লাগে না পেপার কি কপি করেছে। পেপার পর্স অফিস থেকে বেরিয়ে এজেন্ট কোলসনকে দেখে। এজেন্ট কোলসনের সাথে তার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল আজ। পেপার কোনো কথা না বাড়িয়ে এজেন্ট কোলসনকে সাথে নিয়ে তাদের অফিসে চলে যায়। এজেন্ট কোলসন হচ্ছে সিল্ডের ওই এজেন্ট যাকে আমরা ওই পার্টিটাতে দেখেছিলাম। অন্যদিকে ওবিডিয়া চলে আসে তার ফ্যাক্টরিতে। অন্যদিকে একটা সায়েন্টিস্টের সাথে তার কথাবার্তা হয়। তাদের কথাবার্তাতে বোঝা যায় ওবিডিয়া টনির বুকে লাগানো ওই আর্ক রিঅ্যাক্টরটি দেখে অন্য সায়েন্টিস্টদেরকে ওই রকমই একটা ছোট আর্ক রিঅ্যাক্টর বানাতে বলে। কিন্তু সায়েন্টিস্টের একটা কথাতে বোঝা যায় টনি স্টার্ক কতটা ইন্টেলিজেন্ট। যখন ওবিডিয়া ওই সায়েন্টিস্টকে বলে আর্ক রিঅ্যাক্টরটিকে ছোট করার জন্য, তখন ওই সায়েন্টিস্ট ওবিডিয়াকে বলে যে স্যার এই কাজটা করা অসম্ভব। তখন ওবিডিয়া বলে টনি স্টার্ক এই কাজটা করে দেখিয়েছে একটা গুহার ভেতরে শুধুমাত্র কিছু ভাঙা যন্ত্রপাতি দিয়ে। তখন ওই সায়েন্টিস্টটি বলে ক্ষমা করবেন স্যার, আমি টনি স্টার্ক নই। তারপরের সিনে আমরা টনি স্টার্ককে দেখি সে তার নিজের বাড়িতে রয়েছে। পেপার পর্স তাকে তখন কল করে, কিন্তু পেপার পর্সের কল টনি যেই না রিসিভ করতে যাবে সেখানে ওবিডিয়া একটা যন্ত্র দিয়ে টনিকে কিছুক্ষণের জন্য প্যারালাইসিস করে দেয়। এই সুযোগে ওবিডিয়া টনির বুক থেকে ওই আর্ক রিঅ্যাক্টরটি ডিসকানেক্ট করে নিয়ে চলে যায় এবং টনির কাছে সে এটাও কনফেস করে যে টনিকে সেই মারার জন্য কিডন্যাপ করিয়েছিল। এখন পেপার পর্সও এজেন্ট কোলসন এবং তার দলবল নিয়ে পৌঁছে যায় ফ্যাক্টরিতে। টনি কল রিসিভ করছে না দেখে সে কর্নেল রোডিকে মানে টনির বন্ধুকে কল করে টনিকে দেখার জন্য যে সবকিছু ঠিক আছে কিনা। টনিও কোনো রকমে তার ওয়ার্কশপে গিয়ে পেপার পটসের দেওয়া তার ওই পুরনো আর্ক রিঅ্যাক্টরটি বুকে লাগানোর চেষ্টা করে এবং এটাতে তার ওই ছোট রোবটগুলি হেল্প করে। অন্যদিকে এখন তার ফ্যাক্টরিতে ওবিডিয়াও টনির ওই আর্ক রিঅ্যাক্টরটি তার নতুন বানানো শুটে কানেক্ট করে। এদিকে কর্নেল রোডিও টনির কাছে এসে পৌঁছায়, টনিকে হেল্প করে তার শ্যুটটাকে পরতে। টনির ওই শ্যুটটাকে নিজের চোখের সামনে দেখে কর্নেল রোডি অনেক এক্সাইটেড হয়ে যায়। পেপার পর্স এজেন্ট কোলসন এবং তার দলবল নিয়ে তারা যখন ওবিডিয়ার ওই ফ্যাক্টরিতে পৌঁছায়, ওবিডিয়া ততক্ষণ তার শ্যুট পরে নিয়েছে। তাদের লোকজন ওবিডিয়ার শ্যুটে গুলি চালালে ওবিডিয়া তাদের লোকজনকে একে একে মারতে থাকে। কিছুক্ষণ পর যখন ওবিডিয়া পেপার পর্সকেও মারতে যাবে, ঠিক সেই সময়ই টনি তার শ্যুট পরে চলে আসে এবং ওবিডিয়ার সাথে তার নানা রকম ভাবে মারামারি হতে থাকে। তারা একে অপরকে মারামারিতে কোনো ত্রুটি রাখে না। ওবিডিয়া তার নতুন শ্যুট পরে একটা আলাদাই এক্সাইটেড ছিল। অন্যদিকে টনির আর্ক রিঅ্যাক্টরটি অনেক পুরনো হওয়াতে তার শ্যুটে অতটা পাওয়ার ছিল না। ধীরে ধীরে টনি ওবিডিয়ার কাছে কেমন একটা হার মেনে যাচ্ছিল। লাস্ট মোমেন্টে কোনো উপায় না দেখে ওবিডিয়াকে কোনো রকমে তাদের অফিসের ছাদে নিয়ে আসে এবং ওই অফিসের নিচে ওই আর্ক রিঅ্যাক্টরটিকে ফুল পাওয়ার দিতে বলে পেপার পর্সকে। এখানে টনিরও জীবনের ঝুঁকি ছিল, বাট সে কোনো রকমের লাস্ট মোমেন্টে নিজেকে সামলে নেয়। আর যখন আর্ক রিঅ্যাক্টরটি ওভার পাওয়ার হয়ে ফেটে যায়, তখন টনি নিজেকে কোনো রকমের সামলে নিয়ে সেখান থেকে একটু সরে যায় এবং সেই ওভারলোডের ফলে ওবিডিয়া ওইখানেই মারা যায়। এটাই এই সিনেমার ক্লাইম্যাক্স ছিল। শেষ মোমেন্টে যখন টনি এবং কর্নেল রোডি একটা কনফারেন্স ডেকে
সকলকে জিনিসগুলোকে বোঝাতে চায়, যার আগে টনিকে অলরেডি স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল। সে যেন আয়রন ম্যানের ঘটনাটা অন্যভাবে ঘুরিয়ে দেয়। বা টনি স্টার্ক তো টনি স্টার্কই, সে সবার সামনে সবাইকে চমকে দিয়ে বলে ওঠে সে নিজেই আয়রন ম্যান। আর এখানেই এই মুভিটি শেষ। যারা এর আগে সিনেমাটি দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। আর যারা এই সিনেমাটি অলরেডি দেখেছেন তাদের কাছে জানতে চাইবো এই সিনেমাটির কোন সিনটা তাদের সব থেকে বেশি ভালো লাগে। যদি আমাকে জিজ্ঞেস করেন তো টনি স্টার্কের কাজ করার মোমেন্টগুলো আমার সব থেকে বেশি ইন্টারেস্টিং লাগে। আপনারাও আপনাদেরগুলো জানান। আজকের মতো আসছি, আবার আসবো, টাটা।